বাংলাদেশ নিয়ে ভারতের সাম্প্রতিক অবস্থান এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসার প্রেক্ষিতে কঠোরতর অনুপ্রবেশ বিরোধী অবস্থান খুব শীঘ্রই একটি ফ্ল্যাশ পয়েন্টে পৌঁছে যাওয়ার সম্ভাবনা। ইসরায়েল যেভাবে গাজায় ব্যবস্থা নিয়েছে, বাংলাদেশে ভারতের ব্যবস্থা গ্রহণ সেই পথে হবে, এই বলে শুভেন্দু অধিকারী যে হুমকি দিয়েছেন সেটাকে কেবলমাত্র কথার কথা বা ফাঁকা বুলি হিসেবে ধরলে ভুল হবে বলে আমি মনে করি। পশ্চিমবঙ্গের রাজ্যবাসীর কাছে বাংলাদেশ থেকে মুসলিম অনুপ্রবেশ সমস্যা নিয়ে বিক্ষোভ একেবারে চূড়ান্ত জায়গায় পৌঁছেছে। সরকার সেদিকে নজর দিতে বাধ্য, আর এটা করতে গেলে দুদেশের সম্পর্ক চরমে পৌঁছতে পারে। বাড়তি উত্তেজনার কারণ বাংলাদেশের বিএনপি সরকারের চীন এবং পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা। এই প্রেক্ষিতে যুদ্ধের দামামা বাজছে কি না, কিংবা কতটা কাছে সেই দামামা চলে এসেছে, এই নিয়ে এখনকার প্রতিবেদন। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। বাংলাদেশকে ঘিরে ভারতের সাম্প্রতিক অবস্থানকে এখন আর সাধারণ কূটনৈতিক অস্বস্তি বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। পরিস্থিতি দ্রুত এমন এক পর্যায়ে যাচ্ছে যেখানে সীমান্ত, অনুপ্রবেশ, রাজনৈতিক ভাষ্য এবং আঞ্চলিক শক্তির সমীকরণ সব মিলিয়ে একটা সম্ভাব্য ফ্ল্যাশ পয়েন্ট তৈরি হচ্ছে। এই পরিবর্তনের সবচেয়ে বড় পটভূমি বর্তমানে পশ্চিমবঙ্গ। 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি 207টি আসন জিতে সরকার গঠন করেছে, আর ইনফিল্ট্রেশন বা অনুপ্রবেশ ইস্যু বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে ছিল তাদের অন্যতম বড় নির্বাচনী ইস্যু। তার মানে খুবই পরিষ্কার, এই সরকার চাইলে হবে না, এর সরকার চাইছে তা নয়, বরং রাজনৈতিকভাবে বাধ্য হয়েই তাকে অনুপ্রবেশ বিরোধী কঠোর অবস্থান নিতে হবে। কারণ নির্বাচনী প্রতিশ্রুতি যখন নিরাপত্তা প্রতিশ্রুতিতে রূপ নেয়, যখন রাজ্যের হিন্দু জনসংখ্যার অস্তিত্বের পক্ষে বিপজ্জনক পরিস্থিতি চলে আসে, তখন সরকার সেটিকে ফাঁকা স্লোগান হিসেবে ফেলে রাখতে পারে না। আর পশ্চিমবঙ্গে বিজেপির জন্য বাংলাদেশ সীমান্ত প্রশ্ন এখন শুধু প্রশাসনিক ইস্যু নয়, এটি তাদের ক্ষমতার নৈতিক ভিত্তির অংশ। আমরা দেখেছি সরকার গঠনের পর সীমান্তে বেড়া দেওয়ার কাজ ত্বরান্বিত করতে শুভেন্দু অধিকারীর বিজেপি সরকার 45 দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের কথা বলেছে এবং কাজ শুরু হয়ে গেছে। এই একটি সিদ্ধান্তই বলে দেয় যে নতুন সরকার সীমান্ত প্রশ্নকে নীতিগত অগ্রাধিকার হিসেবে দেখছে এবং বাংলাদেশ সীমান্তকে তারা এখন নিরাপত্তা রাজনীতির কেন্দ্রীয় একটা অক্ষ বানাতে চাইছে। এখন প্রশ্ন হচ্ছে, এই কঠোরতা কোথায় গিয়ে থামবে? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় 7ই মের ব্রিফিংয়ে বলেছে তাদের দৃষ্টিতে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়টি ইল্লিগাল বাংলাদেশি রিপ্যাট্রিয়েশনের প্রশ্ন। কোনো শরণার্থী যা ওই বাংলাদেশের সংসদে ওই তাদের আক্তার হোসেন পচাডিন যে কথাটা বলেছিলেন সেটা নয়, শরণার্থী নয়, এরা ইল্লিগাল বাংলাদেশি, ভারতে এসছে অবৈধভাবে, তাদেরকে ফেরত পাঠানো, এবং সেটা আইন প্রক্রিয়া এবং বিদ্যমান দ্বিপাক্ষিক ব্যবস্থার মধ্যে দিয়ে করা হবে, এ কথা বলেছে ভারতের পররাষ্ট্র দপ্তর 7ই মের প্রেস ব্রিফিংয়ে। একই ব্রিফিংয়ে যদিও ভারত আরও বলেছে, আইনি পথের কথা বলছি বটে, কিন্তু গত 5 বছর ধরে অর্থাৎ শেখ হাসিনার আমলে পাঠানো 2860টির বেশি ন্যাশনালিটি ভেরিফিকেশন প্রশ্নের উত্তর আজও পাঠায়নি বাংলাদেশ সরকার। অর্থাৎ বাংলাদেশ সরকার মেনে নেয়নি যে এরা তাদের দেশের অধিবাসী। এখনও সেই প্রশ্ন বাংলাদেশের কাছে ঝুলে আছে। এই কথাটা কেন বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রক? কারণ ইঙ্গিত পরিষ্কার, যদি 5 বছর ধরে বাংলাদেশ ঝুলিয়ে রাখে এরকম মামলা, তাহলে আইনের পথে যাওয়া কথাটি অর্থহীন।
তখন রাস্তা একটাই, অবৈধদের জোর করে ফেরত পাঠাও, পুশ ব্যাক করো, কিংবা পরিস্থিতি এমন তৈরি করো যাতে এই অবৈধরা নিজেরাই বাংলাদেশে পালাতে বাধ্য হয়, যেমন গোপনে এসেছিল তেমন গোপনে চলে যাক। অর্থাৎ দিল্লির সরকারি ভাষা আপাত দৃষ্টিতে প্রশাসনিক, কিন্তু তার রাজনৈতিক তাৎপর্য গভীর। কারণ যখন একটি রাষ্ট্র বলে যে অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে এবং সেটি দীর্ঘদিনের ঝুলে থাকা যাচাই প্রক্রিয়ার দোহাই দিয়ে বলা হয়, তখন বোঝা যায় রাষ্ট্র কেবল আইনি প্রক্রিয়ার মধ্যে থাকবে না, রাষ্ট্র বার্তা দিচ্ছে তাদের জোর করে পাঠানো হবে। আর সেই প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার ইতিমধ্যেই। এই জায়গায় পশ্চিমবঙ্গের বিজেপি সরকার এবং দিল্লির অবস্থান একে অপরকে শক্তিশালী করছে, যেটা মমতার আমলে ছিল না। কলকাতার রাজনৈতিক ভাষা বলছে সীমান্তে কড়াকড়ি চাই, দিল্লির কূটনৈতিক ভাষা বলছে এটা আইনি প্রত্যাবাসনের প্রশ্ন, তবে আইনি পথ যে বিলম্ব ঘটনার পথ সেটাও পরিষ্কার বলে দিচ্ছে। দুই ভাষার মধ্যে শব্দের পার্থক্য আছে, কিন্তু লক্ষ্যগত দূরত্ব খুব বেশি নেই। আর এখানেই শুভেন্দু অধিকারীর বক্তব্যকে হালকাভাবে নেওয়া ঠিক হবে না। একটি প্রতিবেদনে বলা হয়েছে তিনি বাংলাদেশকে গাজায় ইসরায়েল যেভাবে শিক্ষা দিয়েছে সেরকম শিক্ষা দেওয়ার মতো ভাষা ব্যবহার করেছেন। এই ধরনের বক্তব্যকে অনেকে হয়তো অতিরঞ্জিত রাজনৈতিক নাটক বলবেন, কিন্তু বাস্তবতা হলো এটি সীমান্ত রাজনীতিকে অবশ্যম্ভাবী সামরিক হস্তক্ষেপের দিকে ঠেলে দিচ্ছে। অবশ্য এটাও মনে রাখা জরুরি যে ভারতের সংবিধান অনুযায়ী প্রতিরক্ষা, যুদ্ধ, আন্তর্জাতিক সম্পর্ক এবং সশস্ত্র বাহিনী সেগুলো কেন্দ্রীয় সরকারের অধীন। কোনো রাজ্য সরকার একা যুদ্ধ ঘোষণা করতে পারে না। সীমান্ত ব্যবস্থাপনাও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় এবং বিএসএফ কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন বাহিনী। সুতরাং শুভেন্দুর ভাষা সরাসরি যুদ্ধ পরিকল্পনা নয়, কিন্তু সেটা কেন্দ্রীয় সরকারকে হার্ড লাইনে ঠেলে দিতে যথেষ্ট। এবং যুদ্ধ সদৃশ মনস্তত্ত্ব গঠনের রাজনৈতিক ভাষা তৈরি করে যে দিচ্ছে শুভেন্দুর এ কথা বলাই যায়। এবং অনেক সময় ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক মোড়টি কিন্তু এখানেই তৈরি হয়, এভাবেই তৈরি হয়। যুদ্ধ শুরু হওয়ার অনেক আগে জনমনে যুদ্ধের মানসিকতা তৈরি হয়, প্রতিবেশী রাষ্ট্রকে নিরাপত্তা ঝুঁকি হিসেবে প্রতিষ্ঠা করা হয়। আর সেই প্রতিষ্ঠার মধ্যে বাস্তবতা থাকলে তো কথাই নেই, তাহলে তো সোনায় সোহাগা। মানুষের ভেতরে এই ধারণা ঢোকানো হয় যে কঠোরতা ছাড়া আর কোনো পথ খোলা নেই। পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক আবহে বাংলাদেশকে ঘিরে ঠিক এই মনস্তাত্ত্বিক প্রস্তুতির উপাদানগুলো একে একে জমা হচ্ছে। আর বাংলাদেশের এক বড় রাজনৈতিক শ্রেণীর মানুষের তীব্র ভারত বিরোধী ও হিন্দু বিরোধী হুঙ্কার এবং বিএনপি সরকারের সেই হুঙ্কারে মৌন মদত দেয়া, এই ব্যাপারে ভারতের জনমনকে আরও বিদ্বেষপূর্ণ করে তুলছে বাংলাদেশের প্রতি। তবে এখানে একটি সতর্কতা দরকার। পশ্চিমবঙ্গের সব মানুষ যুদ্ধ চায় বা সবাই বাংলাদেশকে শিক্ষা দিতে প্রস্তুত, এভাবে বললে বিশ্লেষণ দুর্বল হয়ে যায়। তবে বলা যায় অন্তত এই নির্বাচনে বিজেপির এই দাবির সপক্ষে পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে বিজেপির পাশে এসে দাঁড়িয়েছে, তাতে বলা যায় অধিকাংশ মানুষ পশ্চিমবঙ্গের তারা বাংলাদেশকে শিক্ষা দিতে প্রস্তুত, যুদ্ধের জন্য প্রস্তুত। যদিও এই বিশ্লেষণ দুর্বল, তবু সঠিক কথা হলো অনুপ্রবেশ প্রশ্নে পশ্চিমবঙ্গের এবং ভারতের উদ্বেগ, ক্ষোভ ও পরিচয় ভিত্তিক রাজনীতি, অর্থাৎ ধর্মীয় পরিচয় ভিত্তিক রাজনীতি, এই তিনটিকে বিজেপি সফলভাবে বড়সড় একটা জন ইস্যুতে পরিণত করেছে। বিশেষ করে সীমান্ত ঘেঁষা আসনগুলোতে তো বটেই। এই রাজনৈতিক আবহই সরকারকে আরও কঠোর লাইনে যেতে উৎসাহিত করছে। বাংলাদেশের জন্য ঝুঁকি আরও বাড়ে যখন সীমান্ত প্রশ্নের সঙ্গে মতাদর্শগত উত্তেজনা যুক্ত হয়। ভারত আগেই বাংলাদেশে এক্সট্রিমিস্ট রিলিজিয়াস অ্যান্ড পলিটিক্যাল রেটরিক, অর্থাৎ ধর্মীয় এবং রাজনৈতিক
সেটা উগ্রপন্থী উস্কানিমূলক বক্তব্য এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে বারবার। ভারত বারবার আরও বলেছে বাংলাদেশের কিছু এক্সট্রিমিস্ট এলিমেন্টস ভারত বিরোধী ফলস ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে, আর বর্তমানের বিএনপি সরকার সেই চেষ্টাকে, সেই ন্যারেটিভকে চেপে দেওয়ার বদলে তাদেরকে উস্কানি দিয়ে চলেছে। অর্থাৎ দিল্লির চোখে সমস্যা শুধু অবৈধ অনুপ্রবেশ নয়, সমস্যা হচ্ছে সীমান্তের ওপারে কী রকম রাজনৈতিক পরিবেশ তৈরি হচ্ছে সেটা। ভারতীয় নীতি নির্ধারকদের মধ্যে এই ধারণা আরও শক্তিশালী হচ্ছে দিন দিন যে বাংলাদেশে ভারত বিরোধী বক্তব্য বাড়ছে, হিন্দু বিরোধী মানসিকতা বাড়ছে, আর সেখানকার সরকার সেটিকে যথেষ্টভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না বা ইচ্ছা করেই করছে না। তাহলে সীমান্তে সেজন্যই কঠোরতার জন্য ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক যুক্তি আরও শক্তিশালী হবে। এই জায়গায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির দিকটি গুরুত্বপূর্ণ, কারণ দিল্লি সবসময় একটি কথাই বলে এসেছে, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক, সেখানে রাজনৈতিক পরিবেশ আসুক, আওয়ামী লীগ ফিরে আসুক। কিন্তু আওয়ামী লীগকে ফিরে আসা নয়, তাকে আরও বিসর্জন দেওয়ার ব্যবস্থা করেছে বিএনপি সরকার। দিল্লি সবসময় একটা প্রশ্ন করে, ঢাকায় যে শক্তিই থাকুক তারা ভারতের নিরাপত্তা স্বার্থ, সংখ্যালঘু নিরাপত্তা, সীমান্ত স্থিতিশীলতা এবং আঞ্চলিক ভারসাম্যের প্রশ্নে কতটা নির্ভরযোগ্য। এই নির্ভরযোগ্যতা আশা করে বিএনপির তারেক রহমানকে ভারত সমর্থন জানিয়েছিল। কিন্তু এখন যখন সেই নির্ভরযোগ্যতা নিয়ে সন্দেহ বাড়ছে, তখন সীমান্ত ইস্যু খুব দ্রুত বৃহত্তর ভূ রাজনৈতিক অবিশ্বাসে রূপ নিতে শুরু করে দিয়েছে। আর সেখানেই চীন ও পাকিস্তান প্রসঙ্গ আবার আলাদাভাবে সামনে আসে। আমি এটাকে চীন পাকিস্তান বাংলাদেশের জোট হিসেবে বলছি না, কিন্তু ভারতীয় কৌশলগত দৃষ্টিতে যদি বাংলাদেশকে এমন এক রাষ্ট্র হিসেবে দেখা শুরু হয় যে বেজিং আর ইসলামাবাদের সঙ্গে ঘনিষ্ঠ ভারসাম্য খুঁজছে, একই সঙ্গে দেশীয় পর্যায়ে ভারত বিরোধী আবহ নিয়ন্ত্রণ করতে পারছে না সেখানকার বাংলাদেশের সরকার, তাহলে দিল্লি বাংলাদেশকে কেবল প্রতিবেশী হিসেবে নয়, সম্ভাব্য কৌশলগত ঝুঁকি হিসেবে, এমনকি শত্রু হিসেবে দেখতে শুরু করবে, আর সেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অনুপ্রবেশ প্রশ্ন আর একক ইমিগ্রেশন ইস্যু থাকবে না, সেটা তখন হবে জাতীয় নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক প্রবাহের সম্মিলিত ফ্রেমে ঢুকে যাবে। এই কারণেই আমি বলবো, সামনে সবচেয়ে বড় আশঙ্কা আগামীকাল যুদ্ধ হবে এমনটা নয়, যুদ্ধ কালকেই শুরু হবে এমনটা নয়, বরং পরিস্থিতি কিন্তু যুদ্ধের দিকে ক্রমশই ঠেলে দিচ্ছে ভারতকে। সীমান্তে বেড়া দেয়া, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা, তাদের ফেরত পাঠানোয় হার্ড লাইন অবলম্বন করা, দরকার হলে পুশ ব্যাক করো, পাল্টা কূটনৈতিক প্রতিবাদকে অস্বীকার করো, জনমত উত্তেজনা, রাজনৈতিক হুঁশিয়ারি, এই সবগুলো মিলে এমন এক অবস্থা তৈরি হচ্ছে যেখানে একটা ছোট ঘটনা দ্রুত বড় সংকটে রূপ নিতে পারে এবং সেই পথে এগোচ্ছে। সীমান্তে একটি মৃত্যু, একটি পুশব্যাক অভিযোগ, একটি উত্তেজক বক্তব্য বা একটি সাম্প্রদায়িক ঘটনার ভিডিও, এসবের যে কোনো একটি স্পার্ক বা ফুলকি হিসেবে, আগুনের ফুলকি হিসেবে কাজ করতে পারে। সবচেয়ে বড় ভুল হবে যদি কেউ মনে করে, আরে এসব কথা তো শুধু কথার কথা বলেছেন শুভেন্দু অধিকারী কি ভারত সরকার। তাহলে যদি এরকম কেউ মনে করে তাহলে সেটা মস্ত ভুল, কারণ রাজনীতিতে কথা কখনো শুধুই কথা থাকে না। কথা জনমত তৈরি করে, কথা প্রশাসনিক পদক্ষেপের নৈতিকতা বানায়, কথা কূটনৈতিক সংঘাতের প্রস্তুতি নেয়। আর যখন ক্ষমতায় থাকা মানুষ কথার মাধ্যমে শত্রু, হুমকি, শিক্ষা, প্রতিশোধ, মানে শিক্ষা দেয়া, প্রতিশোধ নেয়া, এই শব্দগুলোকে যখন স্বাভাবিক করে তোলে, তখন সেই ভাষা একসময় নীতি হিসেবে রূপ নেয়। তাই শুভেন্দু অধিকারীর বক্তব্যকে ইসরায়েল যেমন করেছে গাজাকে, তেমন করে দেওয়া হবে বাংলাদেশকে, এই কথাকে আক্ষরিক সামরিক নকশা হিসেবে দেখবেন না,
বরং সেই নকশা হিসেবে না দেখে রাজনৈতিক সতর্কতা বার্তা হিসেবে দেখাই বেশি যুক্ত। কারণ তার পেছনে আছে নির্বাচনী ম্যান্ডেট, সীমান্ত উদ্বেগ, বিপুল সংখ্যক বাংলাদেশি অনুপ্রবেশকারীর ভারতে অবস্থান এবং তাদেরকে পুশব্যাক করার জন্য কঠোরতার ঘোষণা এবং এ ব্যাপারে দিল্লির ক্রমশ দৃঢ়তর অবস্থান। এই সব জিনিস একসঙ্গে থাকলে আগুন লাগার জন্য সবসময় বিস্ফোরণের দরকার হয় না। অনেক সময় যথেষ্ট হয় শুধু একটি স্ফুলিঙ্গ, আর সেই আগুনের স্ফুলিঙ্গ বা ফুলকি কিন্তু উঠতে শুরু করেছে ভারত বাংলাদেশের মধ্যে। শুধু সেই স্ফুলিঙ্গটা বারুদের স্তূপে গিয়ে পড়ার অপেক্ষা মাত্র, তারপরেই বিস্ফোরণ ঘটবে। আমার মূল্যায়ন তাই খুব স্পষ্ট। বাংলাদেশ ভারত সম্পর্ক এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে সীমান্ত রাজনীতি, পরিচয়, ধর্মীয় পরিচয় রাজনীতি এবং ভূ রাজনীতি একে অপরকে খাওয়াচ্ছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের কঠোর অনুপ্রবেশ বিরোধী অবস্থান, বাংলাদেশে ভারত বিরোধী উগ্র বক্তব্যের প্রসার এবং পারস্পরিক সন্দেহ, এই তিনটি যখন একসঙ্গেই বাড়ছে তখন ফ্ল্যাশ পয়েন্ট তৈরি হওয়া সময়ের ব্যাপার মাত্র। আর সেই ফ্ল্যাশ পয়েন্ট তৈরি হলে তা শুধু সীমান্তে উত্তেজনা নয়, দুই দেশের সম্পর্ককে যুদ্ধের দিকে ঠেলে দেবেই। তবে সেটা কালকেই যে হবে তা নয়, তবে দূরেও নয়, এগিয়ে আসছে, দ্রুত এগিয়ে আসছে। সাবধান হওয়ার দিন কিন্তু এসে গেছে। ধন্যবাদ। আমেরিকা কি ইরান যুদ্ধে পরাজিত হলো? ট্রাম্পের ইরান এবং মধ্যপ্রাচ্য নীতি কি ভুল? আমেরিকা কি নতুন করে ইন্দো প্যাসিফিক রিজিয়নে তার কৌশল নির্ধারণে ব্যস্ত? এই কৌশল নির্ধারণে বাংলাদেশের ভূমিকা কি? প্রিয় বন্ধুরা, আজ এইগুলো নিয়ে কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। হঠাৎ করেই ইরান যুদ্ধটা মনে বন্ধ হয়ে গেছে, কিন্তু ইরান যুদ্ধ কি শেষ হয়ে গেছে? উত্তর হলো না। ইরানকে কি আবার আক্রমণ করবে আমেরিকা? নিশ্চিত করে বলা যাচ্ছে না। হুমকি ধামকি চলছে, কিন্তু আক্রমণ আর শুরু হচ্ছে না। ইরান চাইছে ইরানের শর্তে আলোচনা হোক, আমেরিকা চাইছে আমেরিকার শর্তে আলোচনা হোক। তো আলোচনাটাও মোটামুটি স্থগিত হয়ে আছে একরকম। তাহলে এই অবস্থায় কি, কেন আমেরিকা ইরানকে আক্রমণ করছে না? যে যুদ্ধটা 5 দিনের মাথায় শেষ হবে বলে শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবং ইরানের 46 জন শীর্ষ ব্যক্তিকে হত্যা করা হয়েছিল, তাদের একেবারে ধর্মীয় সর্বোচ্চ নেতা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের একেবারে প্রধান ব্যক্তিগুলোকে হত্যা করা হয়েছিল। তারপরেও ইরান কিন্তু দমে যায়নি, ইরান যুদ্ধটা চালিয়ে গেছে। এবং এই যে যুদ্ধটা চালিয়ে গেছে, মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে আগুন জ্বলেছে। সবকিছু মিলিয়ে ট্রাম্প যে ইরান আক্রমণ করেছিল, কিংবা ইসরায়েল যে আক্রমণ করেছিল, ইসরায়েলের প্ররোচনায় ট্রাম্প যোগ দিয়েছিল, এখন নতুন করে হিসাব নিকেশ হচ্ছে। অনেকেই বলছেন যে এই ইরান যুদ্ধে ট্রাম্প তার কাঙ্ক্ষিত ফল লাভে ব্যর্থ হয়েছেন। কেউ কেউ ঠোঁট কাটা যারা, তারা বলছেন যে ইরান যুদ্ধে ট্রাম্প পরাজিত হয়েছেন। যাই হোক, এই জায়গাটায় ট্রাম্প বেকায়দায় পড়েছে নিশ্চিত। ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় নির্বাচিত হলেন, তার কিন্তু ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছিল। তার প্রত্যাশার চেয়েও বেশি আসনে তিনি জয়লাভ করেছিলেন, স্টেটে জয়লাভ করেছিলেন। তার জনপ্রিয়তা তুঙ্গে ছিল, কিন্তু 1.5 বছরের মাথায় এসে সেই জনপ্রিয়তা কিন্তু কমতির দিকে। এবং আগামী অক্টোবরে আমেরিকায় মিড টার্ম ইলেকশন। যদি ট্রাম্পের কারেন্ট জনপ্রিয়তার এই ট্রেন্ডটা থাকে, তাহলে মিড টার্ম ইলেকশনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয়ের সম্ভাবনা অধিক। তো এই জায়গা থেকে বেরোনোর জন্য ট্রাম্প পড়েছে বাটে। ইরান যুদ্ধ যদি আবার শুরু করে এবং এরকম অনির্দিষ্টকালের জন্য চলে, সেটা তার আমেরিকার ইন্টারনাল পলিটিক্সে অবশ্যই তাকে এফেক্ট করবে, ক্ষতি করবে। সাধারণ আমেরিকান জনগণও কিন্তু এই যুদ্ধের ফলে তাদের উপরে যে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়েছে, সেটা কিন্তু তারা পছন্দ করছে না।
সাধারণ জনগণও কিন্তু এই যুদ্ধটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি আনন্দিত, কারণ তাদের ডে টু ডে লাইফটা খুব এফেক্টেড হয়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, আর অনেক রকমের সমস্যা হয়েছে। তো এই জায়গা থেকে উত্তরণের ট্রাম্প কি করবেন সেটা নিয়ে এখন তার চিন্তা ভাবনা চলছে। ঠিক একই সময় ইরান এবং মধ্যপ্রাচ্যে এক ধরনের নাকানি চুবানি খাওয়ার পাশাপাশি আমরা দেখছি যে আমেরিকা এখন তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে নতুন করে চিন্তা ভাবনা শুরু করছে। আপনাদের কয়েকদিন আগে বলেছিলাম যে বাংলাদেশের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল আমেরিকা সফর করছিলেন এবং তাদের সাথে বৈঠকে পল কাপুর বলেছিলেন যে আগামী দিনে ইন্দো প্যাসিফিক রিজনের স্ট্র্যাটেজি নির্ধারণ করবে আমেরিকা এবং বাংলাদেশ মিলে। এই কথাটি তিনি কেন বলেছিলেন? কারণ এই কথাটির মধ্যে যে সমস্যাটা রয়ে গেছে যে ইন্দো প্যাসিফিক রিজনে ইন্ডিয়া, চায়নার মতো বড় প্লেয়ার রয়ে গেছে। এই স্টেক হোল্ডারদের বাদ দিয়ে শুধুমাত্র বাংলাদেশকে নিয়ে ইন্দো প্যাসিফিক রিজনের স্ট্র্যাটেজি ঠিক করবে, এটা একটু দুর্বোধ্য মনে হয়। যদিও আমেরিকা হয়তো ভাবছে যে বঙ্গোপসাগরের একটা কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশের সাথে মিলে তারা এই সেন্ট মার্টিন এবং আশেপাশে একটা অবস্থান নিশ্চিত করবে, সেটাও আমার মনে হয় খুব ইজি হবে না। কারণ চীন এবং ভারত কিন্তু তাকিয়ে আছে যে বঙ্গোপসাগরে আমেরিকান উপস্থিতিটা কি হিসেবে হয়, এবং ভারত খুব ক্লিয়ার করে দিয়েছে যে এই ইন্দো প্যাসিফিক রিজনে আমেরিকা যদি আসে সেটা ভারতের সাথে মিলে আলাপ করে আসতে হবে। এবং ভারতের সাথে যে ইন্ডিয়ার ডিফেন্স চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে 10 বছরের, সেখানে কিন্তু এই ধরনের কথাবার্তা মেনশন করা আছে। সুতরাং ইন্দো প্যাসিফিক রিজনের স্ট্র্যাটেজি নির্ধারণে আমেরিকাকে বেশ বেগ পেতে হবে যদি তারা মেজর স্টেক হোল্ডারদের পাশ কাটাতে চায়। এখন মার্কো রুবিও পররাষ্ট্রমন্ত্রী, তিনি যে কোনো দিন নেপাল, মিয়ানমার এবং ভারত সফরে আসবেন। তার আগে নেপালে একটা ছোট্ট ঘটনা ঘটেছে। ভারতের যে আমেরিকান রাষ্ট্রদূত যিনি আছেন সার্জিও গার্ড, তিনি নেপালে গিয়েছিলেন। তিনি একজন মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন, অনেকের সাথে সাক্ষাৎ করেছেন, কিন্তু নেপালের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী বালেন্দ্র সাহা, সে কিন্তু সার্জিও গার্ডের সাথে দেখা করেনি। বালেন্দ্র সাহা খুব স্পষ্ট করে বলেছেন যে আমি দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমার কাউন্টার পার্ট সিমিলার কারোর সাথে কথা বলতে পারি, আমি একজন রাষ্ট্রদূতের সাথে দেখা করতে পারি না। একটা ছোট্ট দেশ নেপাল, সেখানকার প্রধানমন্ত্রী যে সাহস দেখে এটা বলেছে, ব্যাপারটা কিন্তু সত্য। একজন রাষ্ট্রদূতের স্ট্যাটাস জয়েন্ট সেক্রেটারি বা ওই আশেপাশে, সে প্রেসিডেন্টের সাথে দেখা করবে, এটা স্ট্যাটাস অনুযায়ী যায় না, বিশেষ প্রয়োজনে দেখা করতেই পারে। এখন আমার যেটা জানতে ইচ্ছে হয় যে নেপালের মতো একটা ছোট্ট দেশের প্রধানমন্ত্রী বালেন্দ্র সাহা সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন এই মার্চ মাসে, সে এত সাহস পেল কোত্থেকে? সম্ভাব্য উত্তর যেটা হতে পারে যে তার এই সাহসের ভিত্তি হলো RIC। আপনাদের মনে আছে যে গত বছরের সেপ্টেম্বর থেকেই কিন্তু রাশিয়া, ইন্ডিয়া, চায়না তারা সাংহাইয়ের একটি সম্মেলনে যোগ দিয়েছিল একসাথে, এবং তারপর থেকেই এই RIC জোটের ব্যাপারে কথাবার্তা শুনছিলাম যে রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না তারা একসাথে মিলে একটা জোট করে কাজ করবে। এবং এই RIC যদি গঠিত হয় তাহলে এই অঞ্চলে আমেরিকার যে খায়েশ, তাদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা, সেটা কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়বে। এবং এই চায়না এবং ইন্ডিয়া দুজনই বালেন্দ্র সাহার সরকারকে সহায়তা করছে। সুতরাং এই RIC এবং RIC যতদূর জানি যে RIC এখন একেবারে বাস্তবতার কাছাকাছি চলে এসেছে, যে কোনো দিন RIC হয়তো ফর্মালি ওপেন করবে। তো ন্যাচারালি নেপাল সেই সাহসে বলিয়ান হয়ে এই সার্জিও গার্ডকে এই কথা বলতে পারেন। এখন মার্কো রুবিও আসবেন, যে মার্কো রুবিও এসে তিনি নেপালে যাবেন, মিয়ানমারে যাবেন যেটা বললাম, এবং ভারতে যাবেন। শেষে মিয়ানমারে যে আমেরিকার যেটা পলিসি ছিল, তাদের যে বার্মা অ্যাক্ট, তারা বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহার করে আরাকান আর্মিকে দিয়ে মিয়ানমারের এক অংশ দখল করবে, রাখাইন স্টেট দখল করবে, সেই পরিকল্পনাটাও কিন্তু এখন আর আগের মতো ফিজিবল নেই। বাংলাদেশের করিডোর ব্যবহারটা যেমন, এটা নিয়ে একটা সমস্যা হচ্ছে। আরাকান আর্মি মিয়ানমার সরকারের সাথে সরাসরি ট্রাম্প যোগাযোগ করার চেষ্টা করেছে। তো সব মিলিয়ে মিয়ানমার থেকে যে রেয়ার মিনারেল আর্থ নেওয়ার কথা, সবকিছুই একেবারে মানে কেচে গন্ডুস হয়ে গেছে, আগের মতো নেই। আরেকটা যে ঘটনা, যে এখন বাংলাদেশ, মিয়ানমার এবং ভারতের যে বর্ডার, এই বর্ডারের প্রত্যেকটা স্টেটে এখন বিজেপি ক্ষমতা এসেছে। সবশেষে পশ্চিমবঙ্গে বিজেপি এসেছে। এর ফলে কিন্তু এই
মানে বাংলাদেশ, মিয়ানমার সীমান্ত কেন্দ্রিক আমেরিকা, পাকিস্তান এদের যে বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম বা তার পেছনে মদত দেওয়া, সেগুলো কিন্তু এখন আর আগের মতো ফ্রি স্টাইলে চলবে না, এগুলো চ্যালেঞ্জ হয়েছে। এবং এই যে রিসেন্টলি যেটা আমি পরশুদিন বলেছিলাম যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হঠাৎ এলেন কেন, আমি এপিসোডটা করার পরে আরো কিছু ইনফরমেশন পেয়েছি যে ভারত, আসাম এবং এই শিলিগুড়ি করিডোর এইসব জায়গায় যে পাকিস্তানি স্পাই গুলো ছিল, তারা কিন্তু বিজেপির জয়ের সাথে সাথে তারা বাংলাদেশে ফিরে এসেছে। তো পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিল নেগোশিয়েট করতে যে এই যে স্পাই নেটওয়ার্ক, যাকে পাকিস্তানি অ্যাসেট বলা হচ্ছে, এদের বাংলাদেশে কিভাবে আপাতত রাখা যায়, যে বাংলাদেশ এদের প্রোটেকশন দেয়, সেটা নিয়ে কিন্তু একটা গোপন আলোচনা হয়েছে। এই যে মাদক বিরোধী কার্যক্রমের জন্য এমওইউ, আন্তঃ সীমান্ত সন্ত্রাস রোধে এমওইউ, এগুলো সব আইওয়াশ। মূল সমস্যাটা ছিল ওই বিজেপি ক্ষমতায় আসা, এখন পাকিস্তানি সন্ত্রাসী, পাকিস্তানি জঙ্গি, পাকিস্তানি স্পাই এরা বিপদে পড়ে বাংলাদেশে ফিরে এসেছে। তো এই অবস্থায় আমেরিকাও এখন এই বাস্তবতাটা অনুধাবন করছে এবং বাংলাদেশ নিয়ে আমেরিকায় যারা আলোচনা করে, আলাপ করে, তাদের সাম্প্রতিক আলোচনাগুলো যেটা হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা কেন প্রত্যাহার করা হবে না। যদি প্রত্যাহার না করা হয়, আওয়ামী লীগের মতো একটি জনসমর্থিত দল, যার সমর্থন একেবারে ভোটার পর্যায়ে অ্যাটলিস্ট 5 কোটি, সেই দলটিকে যদি স্বাভাবিক কার্যক্রম চালাতে না দেওয়া হয় এবং তারা যদি আন্ডারগ্রাউন্ডে চলে যায় বা তারা বিকল্প পথে কার্যক্রম চালায়, তাহলে সেটা দেশের জন্য এবং কারো জন্যই ভালো হবে না। এবং বাংলাদেশে এটি আমেরিকান যারা আলোচনা করে, আমেরিকার যেসব লোকজন আছে বাংলাদেশে, তারা সম্প্রতি আমেরিকায় এই বিষয়ে আলোচনা করেছে। তারাই বলেছে যে বাংলাদেশে যে কোনো সময়ের চাইতে এখন আমেরিকা অনেক বেশি অজনপ্রিয়। আমেরিকাকে মানুষ আগের মতো পছন্দ করছে না, কারণ এই সাম্প্রতিক রেজিম চেঞ্জ, ইউনূসের সরকার, এটি নিয়ে আমেরিকার প্রতি জনগণের একটা বিমুখ ধারণা জন্মেছে। এবং আমি আমার সেই যে একজন আমেরিকান কূটনীতিক আছেন, প্রাক্তন কূটনীতিক, একটা সূত্র আছে, তিনিও আমাকে বলেছিলেন যে আমেরিকা সব জায়গায় উইন করে না। আমেরিকা আফগানিস্তান থেকে পালিয়ে গেছে, পরাজিত হয়েছে, ভিয়েতনামে অনেক আগে পরাজিত হয়েছিল। আমেরিকা চাইলেই সবকিছু হয় না এবং রাজনীতিতে অবস্থান পরিবর্তন হয়। আমেরিকার সাথে আওয়ামী লীগের যে সম্পর্কটা 2024 সালের জুলাই আগস্টে ছিল, সেই সম্পর্কটায় যে সারা জীবন থাকবে এমন কোনো কথা নেই এবং সেটা যে নতুন করে চিন্তা ভাবনা হচ্ছে, সেই লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে। সুতরাং আমেরিকা বাংলাদেশকে নিয়ে নতুন করে ভাবছে এবং এই যে মার্কো রুবিও যে আসবেন পররাষ্ট্রমন্ত্রী, তিনি নেপাল এবং মিয়ানমার ঘুরে গিয়ে ভারতে গিয়ে ভারতের সাথে ফাইনাল মিটিংটা করবেন এবং নতুন করে আমেরিকা এই ইন্দো প্যাসিফিক রিজনের স্ট্র্যাটেজি নিয়ে ভাবছেন এবং আমেরিকা তারেক রহমানের উপরেও খুব বেশি আস্থাশীল হতে পারছেন না, কারণ তারা বলছেন যে একটা দেশ পরিচালনা করা, আমেরিকার স্বার্থ রক্ষা করে সবকিছু ম্যানেজ করার যে সক্ষমতা, সেটা সম্ভবত তারেক রহমানের নেই। ভারতীয় সূত্র বলছে যে তার সরকারটা একটা নিউবর্ন বেবির মতো, তারা কিছুদিন দেখবেন, তবে তারেক রহমানের উপরে তারাও খুব আশাবাদী এই মুহূর্তে হতে পারছেন না। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।